আমরা জানি যে চা শ্রমিক এবং চা বাগান যার ইতিহাস অনেক দীর্ঘ, প্রায় 200 বৎসরেরও অধিক এই ইতিহাস। আমরা জানি যে ব্রিটিশের রাজত্বকালে 1821 সনে 1819 থেকে 21 সন পর্যন্ত যে কাজ চলেছিল, ব্রিটিশ যে কাজ করেছিল, ওরা ভেবে নিয়েছিল যে আসাম চা শিল্পের জন্য এবং চা ফসলের জন্য একটা ভালো জমি এবং এখানে ভালো একটা চায়ের ব্যবসা হবে। এবং সে উদ্দেশ্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা জনজাতি শ্রেণীর লোক, আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার দুমকা জেলার থেকে অনেক আমার পূর্বপুরুষরা এখানে এসেছেন। আমাদের বিহারের যে ঝাড়খণ্ড, আজকে ঝাড়খণ্ড রাজ্য, সে ঝাড়খণ্ড রাজ্য থেকেও চা বাগানে কাজ করার জন্য অনেক লোককে ব্রিটিশ এনেছিল। আমরা জানি যে মধ্যপ্রদেশের ছত্তিশগড়, যা আজকে ছত্তিশগড় একটা রাজ্য, সেই ছত্তিশগড় থেকেও এখানে কাজ করার জন্য লোক এসেছেন। উড়িষ্যার যারা আদিবাসী লোক, যারা চা শ্রমিক হিসেবে আমরা এখানে যারা এসেছেন, এবং আমরা জানি যে তামিলনাড়ু থেকেও এখানে অনেক লোক এখানে এসেছেন যাদেরকে ব্রিটিশ এনেছিল। এবং তখন আমরা শুনেছি যে তখন ব্রিটিশ বলতো যে আসাম গেলে চা গাছ লড়ালে পয়সা পড়ে। তো এটার গানও আছে, আমরা ঝুমুরও শুনেছি। তো এইভাবে ব্রিটিশ আমাদের পূর্বপুরুষকে যেভাবে এখানে এনে পাহাড় পর্বত জঙ্গল ঝাড় কেটে যেভাবে যে চা শিল্পর জন্য একটা তৈরি করেছে, শিল্পস্থান যে তৈরি করেছে, আমাদের পূর্বপুরুষের রক্ত এবং ঘামের মধ্যেই আসামে যে চা শিল্প তৈরি হয়েছে তার ইতিহাস অনেক দীর্ঘ আছে। আমরা হয়তো ভুলে যাই, মধ্যে মধ্যে আমরা ভুলে যাই যে আমাদের পূর্বপুরুষরা কত কষ্ট করেছে এই চা বাগানকে তৈরি করার জন্য। আগের দিনে জেসিবি ছিল না, আগের দিনে ট্র্যাক্টর ছিল না। যখন চা বাগানের পাহাড় পর্বত কেটে জঙ্গল ঝাড় কেটে আমাদের পূর্বপুরুষ মাথার ঘাম পায়ে ফেলে যে কষ্ট করেছে, সেই কষ্ট আমরা অনেকেই আজকে আমরা খেয়াল রাখতে পারি না। আমি বেশি কিছু বলবো না, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কিন্তু আমি একটা কথা বলবো যে 1821 খ্রিস্টাব্দ থেকে আমরা যদি ধরি তো আজকে 200 বছরেরও অধিক হয়ে গেছে আমরা চা বাগানে যারা আছি। কিন্তু চা বাগানের আমাদের যারা চা শ্রমিক সমাজ যারা, তাদের উন্নয়নের হার অনেক কম। আমাদের মধ্যে আমরা দেখতে পেরেছি অনেক দাবি দাওয়া উঠেছে, কি দাবি পূরণ হয়েছে? আমি দীর্ঘদিনের ইতিহাসে আমি বলবো যে দাবি পুরা হয়েছে সেই দাবি আসামে এবং রাজ্যে এবং কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরেই হয়েছে। যেহেতু আমি বিজেপি করি সেই জন্য বলছি, কিন্তু আজকে এটা অরাজনৈতিক সভা। অনেক সংগঠন আমরা দেখেছি, অনেক সংগঠন তৈরি হয়েছে, আমি কাকে নিন্দা করছি না, যে যতটুক পারে কাজ করে গেছে। কিন্তু আমি আশা করি যে নতুন যে সংগঠন আত্মপ্রকাশ হয়েছে, নতুনভাবে যে রেজিস্ট্রেশন হয়ে আজকে যার প্রথম বার্ষিক অধিবেশন হয়েছে, এই সংগঠন এই সমাজের উন্নয়নের জন্য কাজ করবে, এই আমার আশা এবং বিশ্বাস আমি রাখি। বন্ধুরা, আপনারা জানেন যে সবারই জীবনের একটা লক্ষ্য থাকে। তো চা শ্রমিক যারা বাগানে পার্মানেন্ট ওয়ার্কার, ক্যাজুয়াল ওয়ার্কার থেকে যারা পার্মানেন্ট হয়েছেন, তাদের আমরা দেখেছি প্রথমে যে একটা লক্ষ্য কি, যে আমি কাজ করে আমার বাচ্চাকে খাওয়াবো এবং আমার বাচ্চা যেদিন বড় হবে, আমি রিটায়ার হওয়ার পরে আমার নাম কাটে আমার বাচ্চাকে কাজটা দেব। তো এই লক্ষ্য রেখে অনেক দিন চা বাগানে এই যে ধারাবাহিক সেই প্রথা যে চলে যাচ্ছে, সেই প্রথা আমাদেরকে উন্নয়ন থেকে বিরত রেখেছে। আমাদের উন্নয়নের জন্য চিন্তা করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে। সেই লক্ষ্যটা কি আমি বলতে চাই আপনাদেরকে, যে যারা ঘরের মালিক, এখন বলবেন যে ঘরের মালিককে, এখানে বিরাট সংখ্যায় উপস্থিত আমার মায়েরা যারা এই নিজের ঘরের যারা মালিক। কেন মালিক? কারণ আপনাদের মালিক কিভাবে আপনারা হয়েছেন, যে আপনাদের নামেই সরকার সব সুযোগ সুবিধা দেয়। অরুণোদয় যদি আছে তো কার নামে আছে? ঘরের মায়েদের নামে আছে। রেশন কার্ড কার নামে? মায়েদের নামে। প্রধানমন্ত্রী আবাস যদি আসে তো কার নামে আসে? মায়েদের নামে। এভাবে বিভিন্ন স্কিম থেকে যে সুবিধাগুলো মাদেরকে দেওয়া হয়, কিসের জন্য দেওয়া হয়? যে মা ঘরের মালিক যাতে বলতে পারে। বাবা সবসময় বাইরে কাজে কামে ব্যস্ত থাকে, আর মা মালিক যাতে বলতে পারে, আর নিজের ছোট সন্তানকে বাল্যকাল থেকে কিশোর অবস্থা পর্যন্ত যাতে ভালোভাবে লালন পালন করতে পারে।
তো সেই জন্য আমি বলছি যে মালিকের অনেক দায়িত্ব আছে এবং আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা কিছুদিন আগে দেখেছি যে ডলু চা বাগান থেকে বিক্রম চাষা এসিএস অফিসার হয়েছে এবং বিক্রম কৈরি আইএস অফিসার হয়েছে। আমরা দেখতে পেরেছি, কারণ উনাদের ঘরের মা উনাদেরকে যে যত্ন নিয়ে যে পড়াশোনা করিয়েছে, সেজন্য ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়েছে। আমরা একটা কথা আমি আপনাদের কাছে একটা উদাহরণ তুলতে চাই, যে কুম্হার যে মাটির বাসন যে তৈরি করে, মাটির বাসন যখন তৈরি করে মাটিকে কাঁচা অবস্থায় ওর আকার ধারণ করে, মাটি পাকার পরে আর নতুন আকার দেওয়া যাবে না। সেজন্য যখন আপনাদের সন্তান বাল্যকালে যখন থাকবে তখনই ওর যে ভালো আকার দিবার সময় এবং এই টাইম ভালো আহারের প্রয়োজন এবং ভালো শিক্ষার প্রয়োজন এবং কুসঙ্গত থেকে যাতে আমরা সরিয়ে রাখতে পারি। আমরা যদি এইভাবে চলতে পারি তো আমরা প্রত্যেক ঘরে আমরা একজন সরকারি চাকরিজীবী আমরা পাবো আগামী দিনে। আর চা শ্রমিক যে কেবল চা বাগানে যে কাজ করার জন্য যে জন্ম হয়েছে সেই কথা তখন অনেকেই ভুলে যাবে। আমরা দেখে এসেছি যে চা বাগান কর্তৃপক্ষ কি চায়। চা বাগান কর্তৃপক্ষ চায় যে চা বাগানে স্কুল না খুলুক, চা বাগানের উন্নয়ন না হোক, যাতে চা শ্রমিকরা পড়াশোনা করে আগে বাড়তে পারে। আমি চা বাগানকে আমি শ্রদ্ধা করি, চা বাগানের কর্তৃপক্ষকে শ্রদ্ধা করি, কারণ তাদের মারফতে আমাদের ঘরে খানি জুটে। আমরা চা বাগানকে তিরস্কার করছি না, কিন্তু চা বাগানেও আমরা কাজ করে যাব, শিক্ষিত হয়েও চা বাগানেও কাজ করব, কিন্তু শিক্ষিত প্রথম হতে হবে। আমাদের দুই দিক দেখতে হবে, আমাদেরকে বাগানকেও বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে, এবং সেই লক্ষ্যে আমরা যাতে আগে বাড়তে পারি, আমরা কাজ করে যেতে পারি। আর প্রত্যেকটা লক্ষ্য নিয়ে বরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতি যে কাজ করছে, জমির অধিকার থেকে আরম্ভ করে আপনাদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, অনেক বাগানে অনেক রকম, আমি সংক্ষেপে বলছি যে অনেক বাগানে অনেক রকমের যে দুর্ভোগ চলছে, যে সেই দুর্ভোগগুলোকে যাতে আগামী দিনেও এই চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির মারফতে আমরা যাতে সমাধান করতে পারি, সেই চেষ্টা নিয়ে চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতি কাজ করবে। আমি যেহেতু এই সমিতিতে নাই, কিন্তু আমারও পূর্ণ সহযোগিতা এই সমিতির প্রতি থাকবে। আমি বিশেষ কিছু না বলে এই চা জনগোষ্ঠী উন্নয়ন সংস্থা যে লক্ষ্য নিয়েছে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সেই লক্ষ্যে যাতে তারা পৌঁছতে পারে এবং চা শ্রমিক সমাজের যাতে উন্নতি ঘটতে পারে। আমি এতটুকুই বলে আজকে এখানে যারা সবাই উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ভারত মাতা কি জয়।